আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। খুবই একটা ব্যস্ত সময় যাচ্ছে বাংলাদেশের ফুটবলে এই মুহূর্তে। সাফের প্রস্তুতি শুরু হয়ে গেছে, গতকাল লোগো উন্মোচন হয়ে গেছে। বাংলাদেশ সাফের হোস্ট করবে সাফ চ্যাম্পিয়নশিপ। নভেম্বরের 4 থেকে 17 তারিখ বাংলাদেশেই অনুষ্ঠিত হবে সাফের এই আসরটা। এবং বাংলাদেশকে অনেকেই প্রি টুর্নামেন্ট ফেভারিটস হিসেবেও ধরছেন, কারণ এই দলটায় হামজা চৌধুরী, সমিত সোম কিংবা ফারহান আলী ওয়াহিদরাও খেলবেন। সেরকম একটা আশা নিয়ে বাংলাদেশ ওই 2003-এর পর 23 বছর পর শিরোপাটা পুনরুদ্ধার করার একটা পরিকল্পনা ডেফিনেটলি করছে। বাংলাদেশের মেয়েদের দল তারা প্রস্তুতি নিচ্ছে, তাদের ক্যাম্প চলছে এই মুহূর্তে, এবং তারা এশিয়ান গেমসের জন্য যেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেখানে প্রস্তুতি নিচ্ছে সেই টুর্নামেন্টটা খেলার আগে। এবং বাংলাদেশের আন্ডার-20 মেন্স টিম আন্ডার-20 সাফ জেতার পর তারা কিন্তু আবারও প্রস্তুতি নেওয়া শুরু করেছে, এবং সেই জায়গাটার মধ্যেই আমার মনে হয় আমাদের ফোকাসটা এই মুহূর্তে রাখা যেতে পারে, কারণ তাদের প্রস্তুতির আপডেটটা কি সেটা একটু আমরা নিজেরাও জানতে চাই, দর্শকদেরকেও জানাতে চাই। আমরা এই মুহূর্তে যেই ব্যাপারটা জানছি সেটা হচ্ছে বাংলাদেশ আন্ডার-20 ফুটবল টিম তারা এই মুহূর্তে শামসুল হুদা ফুটবল একাডেমি যশোরে তাদের প্রস্তুতি ক্যাম্পটা বসিয়েছে, এবং সেখানে তারা প্রস্তুতি নিচ্ছে। এবং যেই টুর্নামেন্টটা তারা খেলবে সেটা হচ্ছে আন্ডার-20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, যেই প্রোগ্রামটা বা যেই মূল পর্বটা অনুষ্ঠিত হবে চায়নাতে 2027-এ। তবে 2026-এই 31শে অগস্ট থেকে 6ই সেপ্টেম্বরের ভিতরে এই টুর্নামেন্টের কোয়ালিফিকেশন ফেজটা যাবে, যেখানে বাংলাদেশ একটা কঠিন গ্রুপেই পড়েছে বলা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন সেটা, গ্রুপ বিতে বাংলাদেশ পড়েছে, যেখানে বাংলাদেশের অপোনেন্ট হচ্ছে হোস্ট উজবেকিস্তান। বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচই উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে, এবং উজবেকিস্তান ছাড়াও সিরিয়া এবং ভারত রয়েছে বাংলাদেশের গ্রুপে। আমরা যদি ফিক্সার্সগুলোর দিকে তাকাই, সেখানে আমরা দেখব বাংলাদেশ উজবেকিস্তানের সঙ্গে 31শে অগস্ট তারা তাদের প্রথম ম্যাচটা খেলবে কোয়ালিফিকেশনের। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে, এবং তারপর 3রা সেপ্টেম্বর বাংলাদেশ সিরিয়ার বিরুদ্ধে খেলবে, সেটা তাদের দ্বিতীয় ম্যাচ হবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে, এবং সেই সাথে বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে খেলবে সেপ্টেম্বরের 6 তারিখ, সেটা বাংলাদেশ সময় বেলা 4টায়। সো এই হচ্ছে বাংলাদেশের গ্রুপ, এবং এই হচ্ছে বাংলাদেশের 3 অপোনেন্ট। সো প্রস্তুতিটা কেমন হচ্ছে এবং কার অধীনে হচ্ছে? কক্স নামের একজন হেড কোচ এসেছিলেন বাংলাদেশের সাফ আন্ডার-20 সেই টিমটার কনসালটেন্ট হিসেবে, এবং বাংলাদেশ আন্ডার-20 দল তারা সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। তবে সেখানে এই মাইকেল কক্সের চেয়ে বড় যেই ডিসকাশনটা ছিল সেটা হচ্ছে সুলিভান ব্রাদার্সদেরকে যে বাংলাদেশ নিয়ে আসতে পেরেছিল, ডেকলান এবং রোনান সুলিভান, যেখানে রোনান সুলিভান মোটামুটি একক প্রচেষ্টায় দারুণ একটা পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে সাফের এই চ্যাম্পিয়নশিপটা জিততে সাহায্য করেছিলেন। তারা কিন্তু এই ক্যাম্পের সঙ্গে আপাত মুহূর্তে যুক্ত নেই। তবে আমরা যতদূর জানি যে তারা এই টুর্নামেন্ট শুরুর আগে বা কোয়ালিফিকেশন ফেজের আগে হয়তো দলের সঙ্গে যুক্ত হবেন, এবং তারা পার্টিসিপেট করবেন এই দলটার সঙ্গে। এছাড়াও বেশ কিছু অরিজিন ফুটবলাররা রয়েছেন। জিদান ইকবাল তিনি এই দলটার সঙ্গে যুক্ত হওয়ার কথা, এবং সেই জায়গাটায় ডেফিনেটলি তাকেও ইনক্লুড করার একটা ব্যাপার স্যাপার রয়েছে। তবে যিনি হেড কোচ রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশের আন্ডার-20 দলটার, তার ব্যাপারে একটু ডিটেলস কি আমরা জানতে পারি কিনা? বাংলাদেশের এই মুহূর্তে আন্ডার-20 দলের হেড কোচ যিনি, তিনি হচ্ছেন জেরার্ড জোন্স, এবং ইউএফআর এ ক্যাটাগরির প্রো লাইসেন্স তার রয়েছে। এবং তিনি যতদূর বুঝতে পারছি আমরা যে তিনি এলিট ইউথ এবং ফার্স্ট টিম লেভেলসে কাজ করেছেন এর আগে, এবং 2 দশক ধরে অর্থাৎ 20 বছরের উপরে তার এক্সপিরিয়েন্স রয়েছে এলিট ফুটবল রিলেটেড কাজকর্মের সঙ্গে। তিনি সম্পৃক্ত কোচিংয়ে ইউএসএ, ইউকে, মরক্কো, সাউথ ইস্ট এশিয়াতেও তিনি কাজ করেছেন, এবং তিনি বিশাখা এফসির হেড কোচ ছিলেন ক্যাম্বোডিয়ান প্রিমিয়ার লিগে, এবং সেখানে তারও আগে তিনি আন্ডার-21 লেভেলে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন ব্র্যাডফোর্ড সিটির, যেটা ইংল্যান্ডে অবস্থিত, এবং সেই সাথে ব্রিস্টল রোভার্সেরও হেড কোচিং প্যানেলে ছিলেন। তিনি ডিরেক্টর অফ কোচিং ছিলেন এমএলএসের ইউথ যেই জায়গাটা রয়েছে সেখানে ক্যানসাস সিটির, সেই দলটার তিনি ইউথ লেভেলে এমএলএস স্পোর্টিং এই জায়গাটার মধ্যে কাজ করেছেন ডিরেক্টর অফ কোচিং হিসেবে, এবং সেই সাথে ফর্মার এলিট কোচ এডুকেটেড তিনি মরক্কান ফেডারেশনে, অর্থাৎ মরক্কোর ফুটবলেও তার একটা অবদান রয়েছে, সেখানেও তার কাজ করার এক্সপিরিয়েন্স আছে, যেখানে তিনি আন্ডার-15 এবং আন্ডার-20 ইউথ জাতীয় দলগুলোর সাথে কাজ করেছেন। সো এই মুহূর্তে তাকে বাংলাদেশ তাদের আন্ডার-20 দলটার হেড কোচ বানিয়েছে। সো জেরার্ড জোনসের যদি ক্রেডিবিলিটির কথা চিন্তা করি, আই থিঙ্ক হি ইজ আ ভেরি ভেরি কোয়ালিফাইড পার্সন আমাদের এই দলটায় যুক্ত হওয়ার জন্য। এবং বাংলাদেশের যিনি টিম ম্যানেজার আছেন ইউথ লেভেলসের, সামিদ কাসেম, তার একটা কথা শুনছিলাম, তিনি বাফুফের একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছেন যে আসলে একটা ভ্যারাইটি আনা বা একটা ডাইভার্সিফিকেশন আনার পরিকল্পনা চলছে বাংলাদেশের কোচিং প্যানেলে। এই কারণেই বাইরে থেকে কোয়ালিফাইড কোচ নিয়ে এসে দেশি কোচদের সঙ্গে একটা কম্বিনেশন করে তারপর কিন্তু এই কোচিং স্টাফটা তৈরি করা হচ্ছে, যারা বাংলাদেশের ফিউচার প্রসপেক্টটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। এখন এই জেরার্ড জোনসের আন্ডারে বাংলাদেশের এই প্রিপারেশনটা যে চলছে, তারা কি আসলে আর
এশিয়ান কাপের জন্য কোয়ালিফিকেশনসে শুধু ভালো পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট থাকবে নাকি অ্যাকচুয়ালি কোয়ালিফাই করে যেতে পারবে? টপ টুতে থাকা বেশ কঠিন একটা কাজ হবে ডেফিনেটলি। সিরিয়া এবং উজবেকিস্তান সবচেয়ে বড় দুটো প্রতিপক্ষ হবে সেইটাই, এবং ইন্ডিয়াও রয়েছে। ইন্ডিয়ারও আন্ডার-20 টিমটা বেশ ভালোই করার কথা। সুতরাং বাংলাদেশকে যদি তুলনামূলকভাবে বলি, এই গ্রুপের সবচেয়ে দুর্বল দল তারা। তবে যেই আশাটা দেখানো হচ্ছে জেরার্ড জোন্সের আন্ডারে বাংলাদেশের এই আন্ডার-20 টিমটা যেভাবে প্রস্তুতি নিচ্ছে, যেভাবে অরিজিন প্লেয়ারদেরকে ইন্টিগ্রেট করার একটা পরিকল্পনা করা হচ্ছে, আমার কাছে মনে হয় যে একটা ভালো মোমেন্টাম নিয়ে বাংলাদেশ সেখানে যেতে পারবে। এবং মোটামুটি এখনো 1 মাসের মতো সময় বাকি রয়েছে এই প্রস্তুতি নেয়ার, এবং সেই প্রস্তুতির এন্ডে আমরা হয়তো দেখতে পারবো বাংলাদেশ দলটা আসলে কেমন করে, আন্ডার-20 টিমটা আসলে কেমন করে। তবে খুব ক্রিটিক্যাল অ্যাসপেক্ট যেটা হবে এই দলটার মধ্যে, আমার মনে হয় যে অরিজিন প্লেয়ারদেরকে ইন্টিগ্রেট করে তাদেরকে আসলে একটা রোল বুঝিয়ে দেয় এবং তাদের সঙ্গে একটা সময় নিয়ে কাজ করার ব্যাপারটা কিন্তু বাংলাদেশকে এনশিওর করতে হবে। সো দেখা যাক সেই কাজটা ঠিকমতো জেরার্ড জোন্স করতে পারেন কিনা। বাট তার যে ক্রেডিবিলিটি আছে, তিনি মরক্কান ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করেছেন, তিনি কম্বোডিয়ান লিগে কাজ করেছেন, তিনি MLS এ কাজ করেছেন, তিনি ইংল্যান্ডে চ্যাম্পিয়নশিপ লেভেলের দলগুলোর সঙ্গে কাজ করেছেন। সো তার সেই এক্সপিরিয়েন্স, তার যেই কোয়ালিফিকেশন, সেটাকে তিনি আসলে ব্যবহার করতে পারেন কিনা এখানে, সেটি এখন দেখার বিষয় হবে। ট্যালেন্ট কিন্তু বাংলাদেশের লোকাল পুলেও রয়েছে। এই আন্ডার-20 টিমটার দিকে যদি তাকাই, যারা সাফে পার্টিসিপেট করেছিলেন অনেকেই ভালো পারফর্ম করেছেন। ফয়সাল ফাহিমের কথা বলা যেতে পারে, মিঠুর কথা বলা যেতে পারে, এবং সেই সাথে ইউসুফ আলী, যাকে নিয়ে অবশ্য খানিকটা দোটানা চলছে এই মুহূর্তে, তাকে ক্যাম্পে এখনো পাঠানো সম্ভব হয়নি। তার ক্লাব থেকে তিনি এখনো পর্যন্ত রিলিজ পাননি। তো সেই বিষয়গুলো একটু মডিফিকেশনের চেষ্টা চলছে, বা এখনো সেটাকে রিলিভ করার চেষ্টা চলছে। এবং তাদের যে গোলকিপার আছেন বাংলাদেশ দলের মাহিন, তিনিও কিন্তু দুর্দান্ত একজন পারফর্মার। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে খুবই আশাব্যঞ্জক একটা পরিস্থিতি, ব্যস্ত একটা সূচি, ব্যস্ত একটা সিচুয়েশন, এবং বাংলাদেশ দল তারা যদি ঠিকঠাক মতো তাদের প্রস্তুতিটা নিতে পারে এবং অরিজিনদের ইন্টিগ্রেট করতে পারে ঠিক মতো, তাহলে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের যে জায়গাটা আন্ডার-20 লেভেলে, সেখানেও আসলে ইন্ডিয়াকে তো হারানো সম্ভবই। আমার মনে হয় সিরিয়া এবং উজবেকিস্তানের সঙ্গে একটা ফাইট দেওয়া আমাদের মতে সম্ভব। সো সিরিয়াকেই আমি মনে করছি যে টার্গেট করা যেতে পারে সেখানে। উজবেকিস্তান অলরেডি এমন একটা দল যারা তাদের সিনিয়র লেভেলে ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছে এবার, সুতরাং তাদেরকে হারানোটা খুবই কঠিন একটা ব্যাপার হবে। বাট বাংলাদেশ শুড বি টাফ টু বিট। যেই কাজটা বাংলাদেশের আসলে করতে হবে, সেই কাজটাই তারা করার চেষ্টা করবেন আশা করি। এবং সাকসেস পাওয়ার জন্য আসলে একটা প্রসেস দরকার। সেই প্রসেসটা যদি ঠিকঠাক মতো নেওয়া যায়, তাহলে সেই প্রসেসের একটা ভালো আউটকাম আমরা আশা করতেই পারি। জেরার্ড জোন্সকে নিয়ে আপনাদের কি মতামত? তার ক্রেডিবিলিটি, তার কোয়ালিফিকেশনস, সেটাকে আপনাদেরকে কনফিডেন্স দিচ্ছে কিনা বাংলাদেশের আন্ডার-20 টিমটাকে ডেভেলপ করার জন্য, সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এরই সাথে অরিজিন কোন কোন প্লেয়ারদের আপনারা আসলে এই আন্ডার-20 স্কোয়াডটার মধ্যে অন্তর্ভুক্ত দেখতে চান, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। অল স্পোর্ট এবিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।